আজকের ক্লাসে আমরা জাস্টিস এই নাটকটা পড়তে চলেছি। জন গালসওয়ার্থির লেখা এই নাটকটা তৎকালীন ইংল্যান্ডের যে কন্টেম্পোরারি সোসাইটির যে প্রিজন এবং তাদের যে ল সিস্টেম ছিল, তো সেই আইন ব্যবস্থা এবং কয়েদিদেরকে কিভাবে ট্রিট করা হতো জেলখানার মধ্যে, এখানে দেখানো হয়েছে যে সলিটারি কনফাইনমেন্ট বা একান্ত বন্দিদশা একটা কয়েদি কিংবা একটা অপরাধীর মধ্যে কতখানি নিঃসঙ্গতা নিয়ে আসে এবং একবার তার উপর যদি আইনের থাবা পড়ে তাহলে যে তার জীবন কোন জায়গায় পৌঁছে যায়, সেটাই কিনা এই নাটকের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গালসওয়ার্থি নিজেই একজন আইনজ্ঞ হওয়ায় তিনি এই যে সিস্টেমটাকে তিনি অত্যন্ত কাছ থেকে পর্যবেক্ষণ করেছিলেন এবং তারই একটা ক্রিটিসিজম বা সোশ্যাল ক্রিটিসিজম আমরা বলতে পারি, সেটাকেই তিনি তার নাটকের মধ্যে অত্যন্ত চিত্রানুগভাবে ফুটিয়ে তুলেছেন। সর্বপ্রথমেই আমরা এই টেক্সটের যে পয়েন্টস টু রিমেম্বার, আমরা যেরকম প্রত্যেকটা টেক্সট পড়ে এসেছি ঠিক তেমনি করে পয়েন্টস টু রিমেম্বার নিয়ে আমরা আলোচনা করব, তারপরেই আমরা টেক্সটে আসব। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। আমরা আজকে পড়তে চলেছি জাস্টিস বাই জন গালসওয়ার্থি। জাস্টিস এই কথাটার অর্থ হচ্ছে ন্যায় কিংবা বিচার। আমরা দেখে নেব যে এই টেক্সটটা পাবলিশড হয়েছিল 1910, ফার্স্ট স্টেজেড 1910, প্রিমিয়ারিং ইন লন্ডন ইউকে অ্যাট দ্য ডিউক অফ ইয়র্কস থিয়েটার ইন ফেব্রুয়ারি 21, 1910। নেক্সট আমরা চলে আসবো অ্যাক্ট 4, সিন 6। টাইপ হচ্ছে প্রবলেম প্লে, আ পাওয়ারফুল সোশ্যাল ক্রিটিসিজম, ড্রামা, আ ট্র্যাজেডি ইন 4 অ্যাক্টস। এটা একটা ট্র্যাজেডি বা বিয়োগান্তমূলক নাটক। নেক্সট আমরা চলে আসবো জার, এটা একটা প্রবলেম প্লে অর সোশ্যাল ট্র্যাজেডি। নেক্সট আমরা চলে আসবো টোন, সম্বার, ক্রিটিক্যাল অ্যান্ড ডিপলি সিম্প্যাথেটিক। অ্যান্ড নেক্সট আমরা আসবো থিম, ইনজাস্টিস ইন দ্য জুডিশিয়াল সিস্টেম, ডিহিউম্যানাইজেশন ইন প্রিজেন্স, অর্থাৎ যে সমস্ত অন্যায় করা হতো এই জুডিশিয়াল সিস্টেমের নামে এবং কারাবন্দি যে সমস্ত থাকতো যারা, অর্থাৎ যে সমস্ত অপরাধীরা কারাবন্দি অবস্থায় থাকতো তাদের সঙ্গে যে কি পরিমাণ অমানবিক আচার আচরণ করা হতো সেটাই কিনা এখানে ব্যাপকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নেক্সট আমরা আরও বেশ কিছু পয়েন্টস একটুখানি চলে আসবো। দেখো, নেক্সট আমরা চলে আসবো পারপাস, সোশ্যাল ক্রিটিসিজম অ্যান্ড অ্যাডভোকেসি ফর লিগ্যাল রিফর্ম। এটা একটা সামাজিক ক্রিটিসিজম একটা করা হয়েছে এখানে, পার্টিকুলারলি রিগার্ডিং সলিটারি কনফাইনমেন্ট, বিশেষত যে একান্ত বন্দি দশা সেটার এখানে একটা সমালোচনা করা হয়েছে। অ্যান্ড দ্য ট্রিটমেন্ট অফ ক্রিমিনালস, এবং জেলের মধ্যে কিংবা কারাগারের মধ্যে ক্রিমিনালদের সঙ্গে কীরকম আচরণ করা হতো সেটাকেই কিনা ফুটিয়ে তোলা হয়েছে এখানে। নেক্সট আমরা চলে আসবো লিটারারি মুভমেন্ট, মডার্নিজম চ্যালেঞ্জিং ভিক্টোরিয়ান আইডিয়ালস, আধুনিকতাবাদ যেটা কিনা ভিক্টোরিয়ান যে সমস্ত আদর্শগত বা আদর্শবাদ ছিল সেটাকে এখানে চ্যালেঞ্জ করা হয়েছে এই প্লের মাধ্যমে বা এই নাটকের মাধ্যমে। নেক্সট আমরা যে পয়েন্টসগুলোকে একটুখানি টাচ করে যাব সেটা হচ্ছে ইম্প্যাক্ট, আমরা ডিটেল আলোচনা করব। উইনস্টন চার্চিল, অর্থাৎ তদানীন্তন যিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন তিনি হচ্ছেন উইনস্টন চার্চিল। নেক্সট হচ্ছে সলিটারি কনফাইনমেন্ট কি তা নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট আমরা অথার্স এক্সপেরিয়েন্স, এখানে একটা কথা বলে রাখা অবশ্যই দরকার রয়েছে যে জন গালসওয়ার্থি যিনি কিনা ছিলেন একজন লয়ার কিংবা হু স্টাডিড ল, এবং তার যে এক্সপেরিয়েন্স, তার যে অভিজ্ঞতা তিনি চাক্ষুষ করেছিলেন সেটাকেই কিনা একটা নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। নেক্সট আমরা দেখব সোশ্যাল কনটেক্সট,
সামাজিক কি প্রেক্ষাপট ছিল সেটাকে কিনা এখানে ব্যক্ত করা হবে। নেক্সট আমরা দেখে নেব বেশ কয়েকটা সাম কি ওয়ার্ডস, অর্থাৎ বেশ কয়েকটা শব্দ আমরা এখানে পাবো। সলিসিটার, লয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার, জাজ, অ্যাটর্নি, এবং নেক্সট আমরা কিছু পার্থক্য বা ডিফারেন্সেস এখানে দেখতে পাবো ওম্যান, লেডি এবং পার্সনের মধ্যে। তো আমরা এবার চলে আসবো সরাসরি ইম্প্যাক্টে চলে আসবো। এখানে ইম্প্যাক্টে মানে ইম্প্যাক্ট বলতে এখানে কি বলা হয়েছে সেটাই কিনা আমরা একটুখানি দেখে নেব। দেখো বলা হচ্ছে অ্যান ইনফ্লুয়েন্সিয়াল প্লে, এটা একটা প্রভাবশালী কিংবা প্রভাব বিস্তারকারী একটা নাটক, ফোকাসিং অন দ্য হার্সনেস অফ দ্য ইংলিশ প্রিজন সিস্টেম, ইংরেজদের তদানীন্তন বন্দিখানার কিংবা জেলের কি সিচুয়েশান কিংবা কি পরিস্থিতি ছিল সেটাকে কিনা এখানে দেখানো হবে। অ্যান্ড সলিটারি কনফাইনমেন্ট, এবং একান্ত বন্দি দশা কেমন হতে পারে তার আমরা একটা প্রমাণ বা একটা ঝলক এই টেক্সটের মাধ্যমে জানতে পারবো। হ্যাড আ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট, এবং যার একটা তাৎপর্যপূর্ণ প্রভাব আমরা দেখতে পাবো এই টেক্সটে। নেক্সট আমরা দেখে নেব যে লিডিং টু পাবলিক আউটক্রাই, এবং যেটা কিনা মানে জনগণের চোখে জল এনে দিতে বাধ্য বা মানুষের চোখে জল এনে দেবে এরকম কিছু সিচুয়েশানকে এখানে তুলে ধরা হয়েছে। অ্যান্ড কন্ট্রিবিউটিং টু পেনাল রিফর্মস, এবং তাদের যে আইনগত যে সমস্ত সংস্কারের প্রয়োজন রয়েছে সেটাকে কিনা এখানে দেখানো হবে। নোটেবলি ইনফ্লুয়েন্সিং উইনস্টন চার্চিল, অর্থাৎ এই নাটকটা দেখতে গিয়েছিলেন উইনস্টন চার্চিল, তার চোখে বা তার দৃষ্টিতে কিংবা তার নজরে এই সিস্টেমের যে সমস্ত ডার্ক সাইডসগুলো রয়েছে সেগুলো তার নজরে আনার জন্যে এই নাটকটাকে মূলত প্রিমিয়ার করা হয়েছিল কিংবা স্টেজেড হয়েছিল। হু অ্যাটেন্ডেড অ্যান আর্লি পারফরমেন্স অফ দ্য প্লে, যিনি কিনা অর্থাৎ উইনস্টন চার্চিল তদানীন্তন প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড, যিনি কিনা এই নাটক দেখতে গিয়েছিলেন। নেক্সট আমরা চলে আসবো যে উইনস্টন চার্চিলের সম্বন্ধে একটুখানি একটা ফুটনোট আমরা দেখে নেব। উইনস্টন চার্চিল ওয়াজ আ ব্রিটিশ স্টেটসম্যান, একজন ব্রিটিশ মানে একজন ব্যক্তি ছিলেন, মিলিটারি অফিসার, একজন মিলিটারি অফিসার ছিলেন, অ্যান্ড রাইটার, এবং লেখক ছিলেন। হু ওয়াজ প্রাইম মিনিস্টার অফ দ্য ইউকে, ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম কিংবা যুক্তরাজ্য, যিনি কিনা যুক্তরাজ্যের একজন প্রধানমন্ত্রী ছিলেন। ফ্রম 1940 টু 1945, 1940 সাল থেকে 1945 সাল পর্যন্ত। ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড এগেন ফ্রম দ্য 1951 টু 55, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এবং তারপরে 1951 সাল থেকে 1955 সাল পর্যন্ত উইনস্টন চার্চিল কিনা ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। নেক্সট আমরা দেখে নেব সলিটারি কনফাইনমেন্ট কি। আ ব্রুটাল ডিহিউম্যানাইজিং পানিশমেন্ট দ্যাট সাইকোলজিক্যালি ব্রেকস দ্য প্রোটাগনিস্ট, একটা অমানবিক, একটা পাশবিক একটা শাস্তি যা কিনা মানসিকভাবে ভেঙে দিয়েছিল এই নাটকের মূল অভিনেতা বা মেন প্রোটাগনিস্টকে, যাকে আমরা ফাল্ডার নামে চিনব, উইলিয়াম ফাল্ডার, ফর আ মাইনর ফরজারি, যে কিনা একটা সামান্য চুরি করেছিল, পয়সা চুরি করেছিল, টাকা চুরি করেছিল। তো তার এই সামান্য অপরাধের কারণে অর্থাৎ লঘু পাপে তাকে একটা গুরুদণ্ড দেওয়া হয়েছিল, সেটা কিনা আমরা এখানে দেখতে পাবো। হাইলাইটিং দ্য রিজিড ইনহিউম্যান ইংলিশ লিগ্যাল সিস্টেম, আর যেটা কিনা আলোকপাত করে ইংল্যান্ডের যে সমস্ত আইনগত মানে রিজিডিটি কিংবা একটা একগুঁয়ে ভাব ছিল বা গোঁড়া আইনের প্রয়োগ ছিল, সেটাকে কিনা এখানে দেখানো হবে। নেক্সট আমরা চলে আসবো অথার্স এক্সপেরিয়েন্স, অর্থাৎ লেখকের কি অভিজ্ঞতা হয়েছিল। গালসওয়ার্দি স্টাডেড ল, অর্থাৎ গালসওয়ার্দি নিজে আইন নিয়ে পড়াশুনো করেছিলেন, বাট ফাউন্ড ইট আনকনজিনিয়াল, কিন্তু তিনি এটাকে দেখতে পেয়েছিলেন বা এটার মধ্যে খুঁজে পেয়েছিলেন একটা অনুপযোগী একটা ব্যাপার। লেটার, পরবর্তীকালে বিকামিং আ সোশ্যাল ক্রিটিক, তিনি একজন সামাজিক সমালোচক বা সমাজের যে সমালোচক তিনি হয়ে উঠেছিলেন। অ্যান্ড রিফর্মার, এবং সংস্কারক হয়ে উঠেছিলেন। ক্যাম্পেনিং ফর কজেস লাইক প্রিজন রিফর্ম,
এবং তিনি এক প্রকার ক্যাম্পেন করা শুরু করে দিয়েছিলেন যে বন্দি খানা রয়েছে কিংবা বন্দি যারা থাকে বন্দিদের যে মধ্যে একটা যে সমস্ত ডার্ক সাইডসগুলো রয়েছে অর্থাৎ সেগুলোর সংস্কারের একটা প্রয়োজনীয়তা তিনি নিজের মন থেকে অনুভব করেছিলেন, অ্যান্ড এনিম্যাল ওয়েলফেয়ার, এবং যিনি কিনা আর তার অন্যান্য যে কাজ ছিল তার মধ্যে তিনি এটাতেও তিনি যুক্ত ছিলেন। নেক্সট আমরা চলে আসবো যে সোশ্যাল কনটেক্সট, তৎকালীন যে সামাজিক প্রেক্ষাপট কী ছিল। আর্লি 20th সেঞ্চুরি ব্রিটেন, আমরা যেই নাটকটা পড়ছি সেটা হচ্ছে বিংশ শতকের একদম গোড়ার দিকে, অর্থাৎ 1910 সাল পাবলিকেশন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বিংশ শতকের শুরুর দিকে বা প্রথম দশকেই এই যে গোঁড়ামিটা ছিল সেটাকেই কিনা এখানে দেখানো হবে। দ্য প্লে রিফ্লেক্টস সোশ্যাল ইস্যুজ অফ ক্লাস, এই নাটকে দেখানো হবে যে সামাজিক যে একটা ইস্যু রয়েছে যেটা কিনা ক্লাস বা আমাদের যে সমাজের যে শ্রেণী বৈষম্য রয়েছে সেটাকেই কিনা এখানে তুলে ধরা হবে। পভার্টি, দারিদ্রতা, অ্যান্ড দ্য অফটেন ডিহিউম্যানাইজিং ট্রিটমেন্ট অফ অফেন্ডার্স, এবং অপরাধীদের প্রতি যে কি পরিমাণ একটা অমানবিক কিংবা পাশবিক একটা অত্যাচার করা হবে সেটাকেই এখানে দেখানো হয়েছে। ইন এ সিস্টেম ফোকাসড অন রুলস রেদার দ্যান রিডেমশন, অর্থাৎ একটা সিস্টেম, একটা রাষ্ট্রযন্ত্র যা কিনা একটা অপরাধীকে একটা পাশবিক একটা আচার আচরণের মধ্য দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে মানুষকে পরিবর্তনের বদলে তাকে প্রায়শ্চিত্ত করতে দেওয়ার বদলে তার উপরে একটা শাসন যন্ত্র চালানো হয়, মেশিনারি একটা চালানো হয়, সেটাই কিনা এখানে দেখানো হয়েছে। নেক্সট আমরা দেখে নেব সাম কি ওয়ার্ডস, কিছু শব্দ এখানে আমরা পাবো যে শব্দগুলো হচ্ছে আমাদের জেনে রাখা অত্যন্ত দরকার এবং সেগুলো সম্বন্ধে আমরা বুঝে রাখাও আমাদের দরকার রয়েছে, কারণ আমরা একটার সঙ্গে আরেকটাকে এখানে গুলিয়ে ফেলতে পারি। কোনটাকে আমরা বলবো যে সলিসিটার, কাকে সলিসিটার বলে, আবার লয়ার কাকে বলে, কিংবা ব্যারিস্টার কাকে বলে, জাজ কাকে বলে, আবার অ্যাটর্নি কাকে বলে। আমরা এগুলোর একটা একটা করে ফুটনোট আমরা ছোট ছোট করে দেখে নেব, একটুখানি দেখো। সলিসিটার মানে ইনি একজন আইনজীবী। আর লয়ার হু জব ইজ টু গিভ লিগ্যাল অ্যাডভাইস, ইনি হবেন একজন আইনজীবী যার কাজ হবে একটা বৈধ উপদেশ দেওয়া, প্রিপেয়ার লিগ্যাল ডকুমেন্টস, এবং বৈধ বা দরকারি কিছু ডকুমেন্টস তৈরি করে দেওয়া, অ্যান্ড অ্যারেঞ্জ দ্য বাইং অ্যান্ড সেলিং অফ ল্যান্ড এটসেট্রা। আর যিনি কিনা জমি বাড়ি কেনা বেচার কাজ করেন এবং তার কাগজপত্র বৈধ উপায়ে তৈরি করে দেন এবং কোর্টে সেটাকে তিনি সাক্ষী করিয়ে নেন, সেটাকেই বলা হচ্ছে সলিসিটার। অর্থাৎ তার কাজ হচ্ছে এটা এবং তার নাম হচ্ছে সলিসিটার। নেক্সট আমরা পাবো লয়ার, উনি একজন আইনজ্ঞ। আ পারসন হু হ্যাজ এ সার্টিফিকেট ইন ল, একজন ব্যক্তি যার আইনের একটা শংসাপত্র রয়েছে। অ্যান্ড গিভস লিগ্যাল অ্যাডভাইস অর হেল্প, এবং যিনি কিনা আইনি সাহায্য কিংবা সহায়তা করেন কিংবা উপদেশ দেন। নেক্সট আমরা চলে আসব অ্যাডভোকেট, যাকে আমরা উকিল কিংবা অধিবক্তা বলে চিনি বা জানি। আর লয়ার একজন আইনজ্ঞ হু ডিফেন্স, যিনি কিনা ঠেকান বা তিনি কিনা রক্ষা করেন সামবডি, কোনো ব্যক্তিকে, ইন এ কোর্ট অফ ল, একটা কোর্টের মধ্যে আইনের সুবিধা নিয়ে কিংবা আইন মোতাবেক। অর্থাৎ আইন মোতাবেক একজন ব্যক্তিকে কি করে সহায়তা দেওয়া যায়, কিভাবে তাকে আইনের ফাঁক দিয়ে বের করে আনা যায়, তার একটা সহায়তা করেন কে, অ্যাডভোকেট। অর আ পারসন হু সাপোর্টস অর স্পিক্স ইন ফেভার অফ সামবডি, একজন ব্যক্তি যিনি কিনা কারোর সাপোর্টে কিংবা কারোর সমর্থনে তিনি কিছু কথা বলেন। অর অফ এ পাবলিক প্ল্যান অর অ্যাকশন, এবং তার উপরে কোনো অ্যাকশন কিংবা প্ল্যান পরিকল্পনা নেওয়ার আগে তাকে বাঁচানোর চেষ্টা করেন। নেক্সট আমরা চলে আসবো ব্যারিস্টার, মানে ব্যারিস্টার উনি একজন বা আইনজীবী। ইজ আ স্পেশালিস্ট লয়ার ফোকাসড অন কোর্ট রুম অ্যাডভোকেসি, একজন স্পেশালিস্ট লয়ার, একজন মানে বিশেষত বা বিশেষ একজন আইনজ্ঞ যিনি কিনা কোর্ট রুমের মধ্যে ওকালতিতে সাহায্য করেন। প্রোভাইডিং এক্সপার্ট লিগ্যাল অপিনিয়ন্স, এবং তিনি বিশেষজ্ঞের মতো একটা আইনি মতামত দেওয়ার চেষ্টা করেন।
অ্যান্ড আর্গুইং কেসেস ইন হায়ার কোর্টস, এবং উচ্চ আদালতে তিনি কেস নিয়ে যুক্তিতর্ক করেন কিংবা কেস নিয়ে কাটাছেঁড়া করেন। নেক্সট আমরা চলে আসবো যে জাজ, বিচারক কিংবা বিচারপতি, আ পার্সন ইন এ কোর্ট অফ ল, একজন ব্যক্তি যিনি কিনা আইনের মন্দিরে বা কোর্টে, হু জব ইজ টু ডিসাইড, যার কাজ হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, হাউ, কিভাবে, ক্রিমিনালস শুড বি পানিশড, একজন অপরাধীকে শাস্তি বা দণ্ড দেওয়া উচিত, অ্যান্ড টু মেক লিগ্যাল ডিসিশনস, এবং যিনি কিনা বৈধ কিংবা আইনি সিদ্ধান্ত নেন, অর্থাৎ কোন দোষের কি সাজা হবে, কোন দোষের কি শাস্তি হবে, আইন মোতাবেক যে ধারা তৈরি করা রয়েছে বা যে সেকশনস রেডি করা রয়েছে সেই সেকশনস অনুযায়ী কিংবা সংবিধানের সেই ধারা অনুযায়ী তিনি তার শাস্তি দেন বা শাস্তি মঞ্জুর করেন। নেক্সট আমরা চলে আসবো অ্যাটর্নি, ইনিও একজন আইনজ্ঞ। আ পার্সন টিপিক্যালি আ লয়ার, একজন ব্যক্তি যিনি কিনা বিশেষত একজন আইনজ্ঞ, অ্যাপয়েন্টেড টু অ্যাক্ট ফর অ্যানাদার ইন বিজনেস অর লিগ্যাল ম্যাটার্স, যাকে কিনা নিযুক্ত করা হয় কোনো ব্যক্তির পরিবর্তে কিসে না কোনো আইনি কোনো ক্ষেত্রে তিনি অন্যের হয়ে দাঁড়ান বা অন্যের হয়ে তিনি সওয়াল করেন। নেক্সট আমরা চলে আসবো বেশ কিছু টার্মসে চলে আসবো এখানে। ইংল্যান্ডে ওম্যান বা মহিলা কাদেরকে বলা হতো, বলছে ওম্যান ইজ দ্য নিউট্রাল জেনারেল টার্ম ফর অ্যান অ্যাডাল্ট ফিমেল। ওমেন তাদেরকেই বলা হতো যারা কিনা হচ্ছে নিউট্রাল জেনারেল টার্ম, এটা একটা সাধারণ শব্দ, ফর অ্যান অ্যাডাল্ট ফিমেল, একজন প্রাপ্তবয়স্ক একজন নারীকে এখানে ওম্যান বলে বলা হতো। ইট ডেসক্রাইবস জেন্ডার, এবং এই শব্দের দ্বারা লিঙ্গকে বর্ণনা করা হয়, অর্থাৎ স্ত্রীলিঙ্গ। দ্য টার্ম ইজ ফ্যাকচুয়াল। নেক্সট আমরা চলে আসবো লেডি। লেডি কাদেরকে বলা হতো? লেডি ইজ মোর ফর্মাল, লেডি অনেক বেশি প্রচলিত, পোলাইট নম্র সেন্সে ব্যবহার করা হয়, অ্যান্ড অফটেন ইমপ্লাইজ গ্রেস, এবং যার মধ্যে একটা প্রায়শই একটা সৌন্দর্য একটা নিহিত থাকে, যার মধ্যে একটা সম্মান থাকে, গুড ম্যানার্স, যিনি কিনা ভালো আচরণের অধিকারিণী হবেন, অর হায়ার স্টেটাস, এবং যিনি উচ্চতর সমাজ থেকে যিনি বিলং করবেন তাকেই লেডি বলে সম্মান করা হবে। অর্থাৎ লেডি সাজেস্টস আ সেট অফ পজিটিভ কোয়ালিটিস, অর্থাৎ লেডির মধ্যে ধনাত্মক কিছু গুণাবলী থাকবে বলে ইংল্যান্ডের সোসাইটি মনে করে। অর সোশ্যাল পজিশন, এবং তার যে সমাজে একটা প্রতিষ্ঠা রয়েছে, পরিচিতি রয়েছে, তাকেই আমরা লেডি বলবো। দিস টার্ম ইজ দ্য সিম্বল অফ রেসপেক্ট অ্যান্ড রিফাইনমেন্ট, এবং এই শব্দটার মধ্য দিয়ে একজন নারীকে সম্মানের শিখরে বসানো হবে কিংবা সে যে সুপ্রতিষ্ঠিত সেটা বোঝানো হবে। নেক্সট পার্সন বলা হচ্ছে কাকে না, এনি হিউম্যান বিইং, যে কোনো মানবকে পার্সন বলে উল্লেখ করা হবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। আমার এই ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। পারলে অবশ্যই একটা লাইক দিও, যেটা কিনা আমাকে অনেক বেশি এন্থু দেবে এবং ইন্সপিরেশান দেবে আরও বেশি করে কন্টেন্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্যে। পরের ক্লাসে আমরা এই নাটকের কিংবা এই টেক্সটের টেক্সট পার্ট নিয়ে, ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।